আগের মতো রাখবা। আমি তো আর এগুলো ভালো বুঝি নে, কোন জায়গায় টিপ দিলে কি হয় ওই টেপা টিপি আমি ভালো বুঝি না। উপস্থিত কাব্য আমোদী সুধী ভক্তবৃন্দ এবং আমার মায়েরা, এতক্ষণ বিচরণ পাগলের ভূমিকায় একে আবার কি হয়ে যাচ্ছে। হ্যালো, বিচরণ পাগলের ভূমিকায় অসীমবাবুর মুখে আপনারা তত্ত্বপূর্ণ আলোচনা শুনেছেন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তবে আমি স্বীকার করলে তার কবিগান হবে না। যদিও এই আলোচনার পরে আর কোনো বিরুদ্ধাচরণ করা সাজে না, কেননা এই তত্ত্বের পরে আর কোনো আলোচনা বা বিরুদ্ধাচরণ নাগাল পায় না। তবুও দু চার কথা বলতে হবে, আপনারা ধৈর্য ধরে সবাই বসবেন। আর লোক তো অনেক উঠেই গেছে। যাক, আমি এসে আবার ভাঙা হাটে দাঁড়ালাম। এইবার ছোট্ট একখানা গান গেয়ে তারপর আমি আমার ভূমিকায় যাব। শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না। হ্যালো, ও যার চিত্তমত্ত কুস্বভাবে, চিত্তমত্ত কুস্বভাবে, হ্যালো, চিত্তমত্ত কুস্বভাবে কেবল তার কুমন্ত্রণা। পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, এরকম দেখুন তো সাজলে সাধু মধু মেলে না। বড় বক্স, হ্যালো ভাই, গৌরী ভাই, বাহিরেতে সাধুর বেলভূষণ, বাবা বাবা, অঙ্গে পর তিলক চন্দন, বাহ, আরে বদন ভরে হরি হরি পর যে কীর্তন। আর বাহিরেতে সাধুর বেশভূষণ, অঙ্গে পর তিলক চন্দন, আরে বদন ভরে হরি হরি পর যে কীর্তন। ওরে এত কিছু সুন্দর ভূষণ, সুন্দর ভূষণ, ওরে এত কিছু সুন্দর ভূষণ, স্বভাব সুন্দর হলো না। পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না। এই মুখেই কেবল হরি বলা সার, ভিতরেতে শুধুই অন্ধকার, মন রে সদাই পড়ে আছে কামের অলঙ্কার। এই মুখেই কেবল হরি বলা সার, ভিতরেতে শুধুই অন্ধকার, মন রে সদাই পড়ে আছে কামের অলঙ্কার। ওপরে ফাঁক পেলেই সে কি ব্যবহার, ওপরে ফাঁক পেলেই সে কি ব্যবহার, তার পশু বৃত্তি গেল না। পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না। ও তাই নিশি বলে ওরে আমার মন, হ্যালো হ্যালো,
ও তাই নিশি বলে ওরে আমার মন হবে না তোর সাধনা হয় ও নইলে চোরের নায়ে সাধুর নিশান ওরাও অকারণ ও তাই নিশি বলে ঠিক না হলে হবে না তার সাধনা ভজ নইলে চোরের নায়ে সাধুর নিশান ওরাও অকারণ আগে সত্যনিষ্ঠ না হলে আগে সত্যনিষ্ঠ না হলে ইষ্টের দেখা পাবে না চরণ ধরে করি মানা আপনারা কেউ আনমনা হবেন না কবি কাব্যের বেচা কেনা করিতে দুইজন আমি সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে এসে এবার আসরে প্রথমবারে যেভাবে আমার বিচরণ পাগলের গোচরে করেছিলাম কয়েকখানা প্রশ্নের আয়োজন পাগল এসে আপনাদের কাছে তার প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়ে গেছে নিশ্চয়ই আপনাদের হয়েছে আনন্দবর্ধন কিন্তু যতই দিয়েছে সুন্দর জবাব ওই জবাবে আমার কিন্তু আবার ধরতে হবে অভাব এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জন্মের স্বভাব মানে জাত স্বভাব আমাকেও করতে হবে তেমন তাহলে আমার যে প্রথম প্রশ্নখানি আপনাদের কাছে ধরেছিলাম টানি দেখেন আমার বিচরণ পাগলের চরণখানি করিয়া বন্ধন ডাক দিয়ে বললাম হালো যে এই সনাতন ধর্ম তো আগেই ছিল কেননা বিশ্বে আমাদের হলো সেই মূল ধর্ম সনাতন আদি মূল ধর্ম হলো সনাতন কিন্তু তারক গোসাই কলম ধরে বলো দেখি দয়া করে কেন এই সনাতনের সঙ্গে এই সূক্ষ্ম শব্দটা করলো সংযোজন তাই গিয়েছিলাম প্রশ্ন রাখি যে এই সূক্ষ্ম সনাতন ধর্ম কি আমার বিচরণ পাগল এসে কিন্তু তার ব্যাখ্যা দিয়ে বুঝালো তখন দেখেছেন বলেছেন লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে নাম মুখে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে দেখেছেন তাহলে এই যে ওটা হলো স্লিপ অফ টাং ওটা হতেই পারে খুলে বলি আপনাদের গোচরে কত জায়গা কত রকম হয়ে পড়ে এ কি সব ধরা যায় যাক আমার মনে আছে ভাবো তাহলে এইবার আমি আমার ভূমিকায় যাব পাগল সে সব কথা সভাতে দিয়েছে পরিচয় বলল সনাতন ধর্ম আদিতে যা ছিল তার মধ্যে যা আবর্জনা ঢুকে গেল এই আবর্জনাগুলি করিয়া বর্জন সেই সূক্ষ্ম সনাতন ধর্ম বলে যারে তাই আমার হরিচাঁদ ঠাকুর এসে চরাচরে এই কলির জীবকে ধন্য করে তাই তাপ করেছিলেন প্রেরণ বললেন কি যে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সত্য হবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরসতী পরপতি কভু না স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে তাহলে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই বাহ চমৎকার চমৎকার আচ্ছা বাবা একটু বলো দেখি আমার ধার তার আগে তুমি যে গানখানা করেছো বর্ণন যে গানখানা করেছে কীর্তন আমার তারক গোসাই কলম ধরে যে গান লিখে দিয়েছেন চরাচরে দেখেন না আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি তা ওর মধ্যে গিয়েছেন কি বলেন ঊর্ধ্বরে তা গোপীর ভজন পাগল হলাম তাই শুনিয়ে অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু পানে সোমরাস অন্বেষণে পাগল গোপীর প্রেম বিহনে তাহলে আমি বাঁচিনে মরিনে কি করি তা বুঝিনে হ্যাঁ তাহলে সেই পাগলের বিহনে আমি ঘরে থাকতে পারিনে কাজ কিলো কুলো মানে রাজ্য ধনে কার্য কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি বাহ এই মতুয়া ধর্ম আলোচনা করতে গিয়ে আমার পাগল গেছে কইয়ে
যে মতুয়ার এই যে স্তম্ভ হলো, 4টি স্তম্ভ এ ভুবন, সেটা কি? অহৈতুকী, অকামনা, রাগাত্তিকা আর বেদাতীত। আমার বিচরণ পাগল দিয়েছেন বিহিত। এই 4টি যার সাধন না হয়, এই 4টে যার ঠিক না হয়, উনি ডাক দিয়ে বললেন সবাই তিনি খাঁটি মতুয়া হতে পারবেন না। তাহলে দেখেছেন, তা অহৈতুক মানে হেতু শূন্য প্রেম বলে যারে। আমার ইষ্টকে ভালোবাসতে হবে চরাচরে, কিন্তু তার চাওয়া পাওয়ার অনেক উপরে, যেন তার ভিতরে কোনো চাওয়া পাওয়া না রয়। নিজের সুখ অর্থাৎ আত্মসুখ, আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা এগুলো করিয়া পরিবর্জন, এই সমস্ত সব বাদ দিয়ে সত্য কথা বুঝাই কয়ে পাগল বললেন তবেই খাঁটি মতুয়া হয়ে করবে ঠাকুরের ভজন। এরপরে অকামনা, কামনা বাসনা থাকলে হবে না। দেখেছেন, এই সব বাসনা কামনা পরিত্যাগ করে, খুলে বলি আপনাদিগের গোচরে যেতে হবে সেই বাজারে। এরপরে রাগাত্তিকা, এই রাগ ধর্ম পালন করে অর্থাৎ তার প্রতি অনুরাগ সৃষ্টি করে রাগাত্তিকা প্রেম করে অন্বেষণ, এই বেদাতীত অবস্থা নিয়ে যারা সেই সূক্ষ্ম পথে চলে ধেয়ে, এটাই হলো খাঁটি মতুয়ার লক্ষণ। দেখেছেন, তা এই যদি খাঁটি মতুয়ার লক্ষণ হয়, আচ্ছা বাবা আমি একটা কথা বুঝলাম না, আমার বোঝা হলো তাই নিবেদন করি তোমার রাঙা পায়, এইবার একটু ভালো করে ওই কথাটা করিও বর্ণন। এই যে তুমি বললে লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। আচ্ছা, নিজ নারী নিয়ে যদি ব্রহ্মচারী হয়, তাহলে আমি কি দেবো পরিচয়? দেখেন না আপনারা, ঘুরিয়ে দেখেন পাড়ায় পাড়ায়, মানে মতুয়ার পাড়ায় এখন প্রত্যেক মতুয়ার ঘরে ঘরে 4টে 5টা 6টা সন্তান তার কম নয় নাকি? তা অকামনা হলে পরে দেখেছেন, এইবার আপনারা দেখেন বিচার করে, যারা বাস করে রাগাত্তিকার ঘরে, আর এই কামশূন্য দেহ হলে পরে হেতু শূন্য প্রেম নিয়ে অন্তরে যদি এই বিশ্ব চরাচরে কেউ করে ভজন, আমার কাছে বলুন দেখি তার সন্তানাদি হওয়ার কোনো কায়দা আছে নাকি? তুমি নিজেই তো গানের মধ্যে বললেন, তারক গোসাই করেছেন লিখন, ঊর্ধ্বরে তা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে, অটল বিহারী পাগল রসরস সিন্ধু পানে। তাহলে এই রসের সিন্ধুতে ডুব দিতে পারে অটল মানুষ যদি হয় চরাচরে। যারা বাস করে টলাটলের উপরে, মানে অটলের ঘরে, সেই মানুষ সেই রসের সিন্ধুতে ঝাঁপ দিতে পারে। এ সময় ঊর্ধ্বের তা সাধন গুণে খুলে বলি আপনাদিগের সন্নিধানে যা পাগল আলোচনা করেছেন, কিন্তু এই তারক গোসাইয়ের গানে যে ঊর্ধ্বরে তা গোপীর ভজন, তাই যদি হয়, আপনারা আমার কাছে বলুন দেখি, কোনো গোপীর কোনো ছেলে মেয়ে আছে নাকি? তা 5-6টা করে কেন মতুয়ার পাড়ায়? ও পাগল, তুমি আমার কথা নিও, এইগুলো একটু ভালো করে কইও। তবে হ্যাঁ, একটা কাজ হয়, বুঝেছেন, ওই দিকে কিছু হোক বা না হোক, মানে এই দিকে কিছু হয়, মানে এই জগতের কিছু বল বাড়ানো হয়। যদিও আপনাদের শোনা আছে, আমার একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? আচ্ছা, এক কর্তা, এক বুড়ো কর্তা, উনি বাঁশ কাটতে গেছে। তা একটা বাঁশ কেটে, খুলে বলি আপনাদের নিকটে, ওই বাঁশ টানাটানি করে কোনো রকম ওই ঝাড় থেকে বাঁশ বের করতে পারে নাই। মানে যখনই বাঁশ কেটে ওই বাঁশ ধরে টান দিয়েছে, ঝাড়ের বাঁশ ঝাড়ে আছে, আর ওই বুড়ো গিয়ে 14 হাত দূরে ভুট হয়ে পড়েছে, দাঁত একটা ভেঙে গেছে। এখন এই দা নিয়ে মানে রাখতে রাখতে বাড়িতে আসছে। বুড়ি রান্নাঘরে রান্না করছে, সেই বুড়ির চুলের মুঠি ধরিছে। ও বুড়ি ফকরা দাঁতিয়ে তো ফিক করে হাসি দিয়ে কয় যে, তোমার কি হয়েছে? এতকাল পরে তুমি আমারে মারবা নাকি? শালি মারবো পরে, আগে বল আমার যে যৌবন কালের বল, সেই বল গেল কোথায়? হ্যাঁ, আগে দুটো বাঁশ 2 বগলে ধরিয়ে এক টানে নিয়ে এসছি ঝাড় থেকে বের করিয়ে।
আর আজকে এক বাঁশের গোড়া ধরে টান দিয়ে আমি ভুট হয়ে পড়িয়ে এই যে আমার দাঁত গেছে সময়। তা বল, আমার সেই যৌবনকালের বল, এ বল গেছে কোথায়? বুড়ি ভাবে কাজ হইছে। কয় শোনো, আমার কথা লও, তুমি এখন যাও, এই যে রান্না আমার হয়ে গেছে, তুমি যে স্নান করে আসো, স্নান করে এসে খেয়ে দিয়ে একটু ঘুমো, আমি বিকেল বেলায় দেখাবো তোমার বল কোন জায়গায় গেছে। ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে। তুমি যাও। আর একটু ফোকরা দাঁতের হাসি দিয়ে এই বুড়োকে দিল পাঠাইয়ে, বুড়ো স্নান করে এসে খেয়ে দিয়ে গেছে বিছানায়। বিছানায় ঘুমিয়ে আছে। আর ওদিকে ওই বুড়োর হলো 6টি ছেলে। ওরা বাড়িতে কাজকর্ম সেরে বাড়িতে ফিরে এলে বুড়ি ডাক দিয়ে তাদের কাছে কয়, এ বাবা, ওই দেখ তোর বাবা যে বাঁশ কাটতে গিয়ে ওই জাড়ের বাঁশ আসছে, জাড়ে থুয়ে, কেন যে বাঁশ কেটে টেনে বের করতে পারে নাই। তোরা আমার কথা নিবি, ওই বাঁশ তো বের করবি, আরো তোরা 6 ভাই আরো 6টা কেটে এনে এই তোর বাবার ঘরের দরজার সামনে দিয়ে টান টান করে রেখে দিবি। ছেলেরা কয় যে কেন এত বাঁশ কি জন্যে? কয় তোর বাবার দরকার আছে। বলে যে তোর বাবার দরকার আছে। সত্যি তাই। মায়ের কথা শুনে ছেলেরা 6 জনে যখন ওই বাঁশ কাটতে যায়, বাঁশ কেটে এনে খুলে বলি আপনাদিকে সন্নিধানে ভালো করে ওই খড়িয়ে তখন ওই বাবার দরজার সামনে দিয়ে টান 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 করে রেখে দেয়। বুড়ো তো ঘুমিয়েছিল। যখন ঘুম ভেঙে গেল তখন তো প্রায় সন্ধ্যা হলো। উনি ওই চোখ রগড়াতে রগড়াতে এইভাবে ঘরের বাইরে যেতে চায়। তা ভাবছে আমার সেনাপথ, ঘর থেকে বের হয়ে বারান্দা দিয়ে যখনই নিচে নেমে সামনে এগিয়ে যেতে চায়, ওই বাঁশে বেঁধে, আগে তো ওই দিকে বাঁশ ধারে পড়েছিল, আর এইবার ওই বাঁশে পা বাঁধে ও আর কি বুট হয়ে উঠোনে পড়েছে। বুড়ি তাড়াতাড়ি ছুটি আসছে। বলে এইখানে বাঁশ এনেছে কে? কয় তোমার বল। কয় তোমার বলে আনিছে? কয় বলে আনিছে মানে? কয় হ্যাঁ, তোমার যে যৌবনকালের বল, ওই যে তোমার 6টা ছল, মানে 6টি ছেলে, ওরাই বাঁশ কেটে এনে যে এখানে রেখে দিয়েছে। বুড়ো লাভ দিয়ে উঠে কয় যে আগে বলিসনি কেন? তাহলে আরো 6টা জন্মাইয়ে যেতাম, আমার বল বাড়াতাম। তা এই জায়গার বল বাড়ানো হয়, বুঝেছেন? ওতে ওই অহৈতুকীরও কিছু হয় না, অকামনারও কিছু হয় না, রাগাত্মিকারও কিছু হয় না, আর এই বেদাতীতেরও কিছু হয় না। ও বাবা, তুমি যা করলে আলোচনা, কিন্তু সূক্ষ্ম সনাতন ধর্মের সেই সূক্ষ্মটুকুই তো থাকে না। তুমি দয়া করে বলো দেখি আমায়, ওই সূক্ষ্ম সনাতন ধর্মের ওই সূক্ষ্মটুকু আজকাল আছে কোন জায়গায়? একটু ভালোভাবে করে যেও বর্ণনা। যে সূক্ষ্ম সনাতন ধর্মের কথা তুমি আজ সভাতে দিলে বক্তৃতা, আমি প্রণাম করি, নুয়াইয়ে মাথা তোমার রাঙা পায়। তবে তুমি আমার কথা নিয়ে একটু ভালো করে দেখাইয়ে যেও যে ওই রকম মতুয়া এই কয়টা পাওয়া যায়, ওই সূক্ষ্ম সনাতন ধর্ম পালন করে এই রকম মতুয়া কয়জন আছে চরাচরে? তুমি দয়া করি একটু ভালোভাবে দেখাইয়ে যাইও আমায়। এরপর আমাকে ডাক দিয়ে কয় কি দেবো পরিচয়? আগে মানবিকভাবে করেছে বর্ণনা। মানবিকভাবে বললেন যে আমার দুঃখ হয়, হ্যাঁ, যে গুরুচাঁদ ঠাকুর ভুল করে গেছে এই শিক্ষা আন্দোলন করিয়ে। 1872 সালে আপনাদের কাছে বলি খুলে, গুরুচাঁদ ঠাকুর এই শিক্ষা আন্দোলন করেছিলেন এবং নমসূত্র আন্দোলন গড়েছিলেন এই বিশ্ববসুধায়। আচ্ছা বাবা, আমি তোমার কাছে জানতে চাই, তাহলে কি গুরুচাঁদ ঠাকুরের এই শিক্ষা আন্দোলন আজও সফল হয় নাই? কেননা উচ্চ শিক্ষিত যারা, তারাই যদি গুরুচাঁদকে অবমাননা করে দুনিয়ায়। এই জন্য আমি তোমার কাছে খাঁটি কথা জানতে চাই যে ঠাকুরের সেই শিক্ষা আন্দোলন কি আজও পূর্ণতা পায় নাই?
ওটা সফল হয় নাই, তুমি একটু ভালো করে বলো পুনরায়। আপনারা ভেবে দেখেন জ্ঞানী নরে, সত্যিই তাই। আমিও ব্যক্তিগতভাবে বলতে চাই আসরে, এই যে আজ সে দেখি চরাচরে যেভাবে দেখা যায় উচ্চ শিক্ষিত মানুষ যারা যারা এই মতুয়া ধর্মটাকে কিন্তু মূলত মানে না, তারা গুরুচাঁদ ঠাকুরকে সেই মান্য করে না বসুধায়। তাহলে এই কেন এই ত্রুটি সেই আন্দোলনের মধ্যে এলো, তুমি একটু আমার কাছে খুলে বলো। এই নিবেদন তোমার চরণে আমি জানাই পুনরায়। যাক, মনে করলাম বিবেচনা লোকজন যখন কম হয়ে গেছে বলি আপনাদিগের কাছে, আমারও বেশি বলা হবে দায়। আপনারাও লোকজন যখন উঠি করে আমিও ছুটি নিয়ে যাব ঘরে। এইবার ছোট্ট একখানা গান গাইয়ে আমি আমার মতো নিয়ে যাব বিদায়। ওই যে হারমোনিয়াম বন্ধ। ওরে আমার মন আর কত কাল করবি পাগলামি, ওরে আমার আর কত কাল করবি পাগলামি, ও তোর সাথের আমারটা আবার কমে গেল। হ্যালো, এইটা কমে গেছে তো। ওরে ও তোর সাধের আর কত কাল করবি ওই কুয়াশায় ঘিরিল নদী, দৃষ্টি নাহি যায় পথারিয়ে রইলি বসে নদীর কিনারায়। ওরে কুয়াশায় ঘিরিল নদী, দৃষ্টি নাহি যায় পথারিয়ে রইলি বসে নদীর কিনারায়। ও তোর শিক্ষা নাও বেড়ে যায় প্রেমের বাদাম দেই যাহা। ওরে আমার আর কত কাল করবি পাগলামি, ও তোর পরাণ মাঝে সাদের জাগায় ব্যথার টান, ছুটির বাসি মারিল রে হইল আগুন করে তোর পরাণ মাঝে সাদের ছবি, ওরে জাগায় ব্যথার টান, ছুটির বাসি মারিল রে আগুন করে ও বাতাস এক তারা নাই কোনো গান, শুধুই কেবল থমথমি। ওরে আর কত কাল করবি পাগলামি। আচ্ছা বাবা, এই মতুয়া ধর্মের ভিতরে আর বৈষ্ণব ধর্মের ভিতরে কতটুকু সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে তুমি একটু দয়া করে বলে যেও আমারে। কেননা যেহেতু সেই গোপী প্রেম বলে যারা বৈষ্ণব, যারা চরাচরে খাঁটি বৈষ্ণব যারা চরাচরে, তারাও সেই ধর্ম পালন করে। ব্রজের কৃষ্ণ চিকন কালো, রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলিত হয়ে উভয় অঙ্গ, তখন রূপ ধরে শ্রীগৌরাঙ্গ এই নদিয়াতে।
তাই তো রাধা প্রেমকে শ্রেষ্ঠ করে খুলে বলি আপনাদেরকে গোছরে গৌর সেই প্রেম বিতরণ করলেন দাঁড়ে দাঁড়ে, নিতাইও তার সঙ্গে যায়। দেখেন না, ধরো লাউরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ওচাঁদ গৌর ডাকে আয়, ধরো লাউরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। তাহলে এ যদি হয়, বৈষ্ণবরাও যদি সেই কিশোরী প্রেম আচরণ করে, রাধা প্রেম বলে যারে, এটাও তো সেই অহৈতুকী রাগাত্মিকা অকামনা আর বেদাতীতের ঘরে। তাহলে দুই দলের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এরাও না করে, ওরাও যদি তাই করে, তাহলে দুই দলের ভিতরে পার্থক্যটা কোন জায়গায়? ও তোর পারে তরি গেছে রে পারে, ফিরবে কবে কে জানে, ছুটির বাসি বাজলো রবি কোন খানে, আর ওই পারে তরি গেছে ও পারে, ফিরবে কবে কে জানে, সাজে রাধার ঘনিয়ে এলো রবি কোন খানে, ওই আরো মেঘ জমেছে ঈশান কোণে, ওরে ঝড় উঠিছে সংসঙ্গে, আর কত কাজ করবি পাগলামি। অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনলি না। হ্যালো, আমার এইটা তো একেবারে কমে গেল, এটা একটু ঠিক করে দাও। অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনলি না, আবার দিন থাকিতে পারের করি জোগাড় করলি না। অধম নিশি বলে ঘাটের মাঝি, তারে চিনলি না, পরের দিন থাকিতে পারের করি জোগাড় করলি না। বলবো ভগতের চরণ চরণ ধুলি কানা, গুরু বলে হাজের গাপি, যদিও কামনা রাগাত্মিকা এই প্রেমের প্রেমী হয়, বেদাতীতের ঘরে গিয়ে যারা সাধন যুক্ত রয়, তাহলে মধুয়ার কেন সন্তান সমগ, তুমি বলো দয়া করে। এইভাবে দেখি আমি প্রতি ঘরে ঘরে। বাবা, তাহলে এই স্বভাব যদি মতুয়ারা পায়, তাহলে নিজ নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? তাহলে এই কি করে এই সন্তানাদি হয়, তুমি একটু ভালো করে খুলে বলে আমায়। আবার দেখেন, এই যে ঠাকুর বাড়ি কামনা সাগর, ওইখানে হলো কামনা শূন্য হলে পরে কি দরকার বলো? আচ্ছা, যদি কামনা শূন্য হতে হয়, হয়তো কি হতে হয়, অকামনা হতে হয়, তাহলে 12 দিন ঠাকুর বাড়ি গিয়ে দেখবেন যে পানি কৌড়ি পর্যন্ত ফেলে মেরে যায়। কি বাবা, রাগ করবেন না কেউ? এই কামনা সাগরে এই ডুবনোর অর্থ কি? ওই কামনা সাগর ঠাকুর বাড়ি কেন হলো, একটু ভালো করে খুলে বলো। আমি আর বেশি বলবো না তোমায়, আর তবে আরো বেশি বলে আমার দরকার কিছু না, আমার মতো আমি ছেড়ে দিলাম। এরপরে দিকে দর্শন ভালোভাবে তত্ত্ব কথা করিবে, তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। সে যখন আমারে বলে নাই বেশি, আমি কেন বেশি বলে হতে যাব দোষী? তোমার চরণে আমার নইল নিবেদন, এই মাত্র আমার কথোপকথন, তুমি আমার কথা দয়া করে নিও, ভালো করে সভাতে বুঝাইয়া দিও। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরী, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি